টুকু পলকদের আজই তোলা হবে আদালতে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ আনিসুল সালমানকে। আর্থিক খাতে বেপরোয়া আধিপত্য ছিল সাবেক বিনিয়োগ উপদেষ্টার। তিনি আইন প্রণয়ন করেছেন যেটা তার ব্যক্তিগতভাবে তার অনুকূলে যায় এবং সেইভাবে তার ছেলে খেলাপি ঋণ হওয়ার আর আইন থাকলেও সেই আইন লঙ্ঘন করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ঘটনা যাচাই করছে তদন্ত সংস্থা। ব্যক্তির পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনেরও বিচার চান নিহত শিক্ষার্থীর পিতা। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্টে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। শাহবাগে অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। মোদির মাধ্যমে জয়ের নির্বাচন আয়োজনের বক্তব্যের প্রতিবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মোদিমুখী হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী আজ। সীমিত পরিসরে কয়েক জেলায় স্মরণ শোক সভা। ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতার অবস্থান। শেষ পর্যন্ত পদত্যাগ করলেন তাকসিম এ খান। শত শত অভিযোগের পরও ঢাকা ওয়াসার এমডি পদ আঁকড়ে ছিলেন বছরের পর বছর। বিগত আওয়ামী লীগ সরকারের দুই প্রভাবশালী নেতা আনিসুল হক ও সালমান এফ রহমানকে নেওয়া হয়েছে 10 দিনের রিমান্ডে। চলছে তাদের জিজ্ঞাসাবাদ। অন্যদিকে গ্রেফতারের পর হেফাজতে রয়েছেন আরও 3 সাবেক নেতা। ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাব তার কাছে। রাব্বি, গত রাতেই তো গ্রেফতার করা হয়েছে পলক ও টুকুকে এবং সৈকতকেও সেখানে গ্রেফতার করা হয়েছে। কখন তাদেরকে আদালতে নেওয়া হবে? আর সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, প্রথমে আমি দুই প্রভাবশালী নেতা আওয়ামী লীগের সালমান এফ রহমান এবং সেই সঙ্গে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তাদের যে 10 দিনের রিমান্ড, পুলিশি রিমান্ড, সেই রিমান্ডের আজ প্রথম দিন চলছে এবং এখানেই এই ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটির উত্তর হচ্ছে যে আপনি জানেন যে রাজধানী থানাগুলো এখনও নিরাপদ না, এখনও অধিকাংশ থানায় ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। সে কারণে আসলে ডিবি কার্যালয়কে সেফ মনে করে এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী কর্মকর্তারা। এবং জিজ্ঞাসাবাদে মূলত এই যে নিউ মার্কেটে যে হত্যার শিকার হয়েছে একজন হকার, সেই হত্যার শিকারে তাদেরকে বলা হচ্ছে যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ড হয়েছে, এই দুই নেতার নির্দেশে। সেটি সত্য ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কোনো নেতা কর্মী জড়িত আছে কি না, পুলিশের ভূমিকা কি, এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদে প্রাধান্য পাবে। 10 দিনের রিমান্ড তো প্রথম দিন, আসলে আরও লম্বা সময় আছে। তদন্তকারী কর্মকর্তারা আরও অনেক পরে হয়তো বা বিস্তারিত আমাদের জানাবে। আর গত রাতে যে পল্টন থানার আরেকটি হত্যা মামলায় যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা আছেন এখানে এবং তাদেরকে আজ সন্ধ্যার মধ্যে আদালতে নেওয়া হবে। তাদেরও রিমান্ড চাওয়া হবে এবং রিমান্ড চাওয়ার যে মূল যে যুক্তিটি, যে এই যে সহিংসতা যেটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে, সেই সহিংসতায় বহু মানুষ হতাহত হয়েছে। এই প্রত্যেকটি প্রাণ কেন গেছে, কার নির্দেশে পুলিশ গুলি করেছে বা কারা হত্যা করেছে, এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যই এই গ্রেফতার এবং সেই সঙ্গে রিমান্ড। ধন্যবাদ রাব্বি আপনাকে। পুঁজিবাজার, ব্যাংক কিংবা সার্বিক ব্যবসা বাণিজ্য সব দিকেই ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। কারসাজি করে পুঁজিবাজার থেকে বের করে নেন হাজার হাজার কোটি টাকা। ব্যাংকের নিয়ন্ত্রণ এবং ঋণ নিয়ে তা আর সময় মতো পরিশোধ না করাও তার ছিল নিয়মিত কাজ। বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কথা। দেশের বেশিরভাগ ব্যবসায়ীর কাছেই তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। তার কথায় সায় না দিলেই আটকে যেত বিনিয়োগ, ব্যাংক ঋণ বা ব্যবসার লাইসেন্স। সাদা রঙের দীর্ঘ পাঞ্জাবি পরা শুভ্র এই ব্যক্তিটিকে দেখে বোঝার উপায় নেই যে এই চেহারার আড়ালে রয়েছেন একজন প্রবল পরাক্রমশালী ব্যবসায়ী। পুঁজিবাজার থেকে কারসাজি করে কখনো তুলে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। নেপথ্যে তার আঙ্গুলের ইশারায় চলত ব্যাংক খাত। সুবিধা নিতে আর্থিক খাতে স্থান পেত তার পছন্দের ব্যক্তি। এই মুহূর্তে দেশের অন্যতম সমালোচিত এবং বিতর্কিত নাম সালমান এফ রহমান।
পুঁজিবাজারের সবগুলো কেলেঙ্কারির সঙ্গেই ছড়িয়েছে সালমান এফ রহমানের নাম। 2006 সালের ঘটনা। সৌদি যুবরাজের নামে ভুয়া এক ব্যক্তি সাজিয়ে ব্যাংক কেনার গল্প বানিয়ে রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নেন 900 কোটি টাকা। বেক্সিমকো শুকক বন্ড, আইএফআইসি আমার বন্ড সহ বেক্সিমকো কুপন বন্ড থেকে হাতিয়ে নেন 1000 কোটি টাকা। 3 বছরেই এই খাত থেকে হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ 20,000 কোটি টাকা। শুকুক বান কি করছে, বেক্সিমকোর ভিতরে ডাইভার্ট করছে। একটা শ্রেণী মানুষ নিশ্চয় হয়ে যাচ্ছে এই বেক্সিমকোর মাধ্যমে। শুধু এটাই না, উনি কাউকে তার এগেনস্টে কাউকে সে কোনো কথা বলতে দিত না সালমান এফ রহমান। জনসম্মুখে ইব্রাহিম খালেদের ওই রিপোর্টটা যেন প্রকাশিত হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। দীর্ঘদিন যাবৎ তার কারণে শেয়ারটাই অবস্থায়, মানে মার্কেটটাই অবস্থায় আছে। ওনার 13 টাকা দামের শেয়ার বেক্সিমকো লিমিটেড উনি 200 টাকা করে আইসিবিতে বিক্রি করে আইসিবির একটা ধসনামায় ঠিক আছে, মানে ওই টাকাটা আমাদের গাড়ি বুট দিয়ে চলে গেছে। এখন আইসিবি যে কিনবে সে টাকাও কিন্তু তাদের কাছে ছিল না তখন, ওই যে সালমান এফ রহমান সব নিয়ে গেছে। 1996 সালে দেশের পুঁজিবাজারে ঘটে ভয়াবহ কেলেঙ্কারির ঘটনা। কারণ খুঁজতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠন করা হয় তদন্ত কমিটি। ওই কমিটির রিপোর্টে কারসাজিতে উঠে আসে আলোচিত সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য প্রতিষ্ঠানের নাম। তবে বিশদ ওই রিপোর্ট তখন আলোর মুখ দেখেনি, কারণ হুমকিতে দেশ ছাড়া হয়েছিলেন ওই শিক্ষক। শেয়ার কেলেঙ্কারির সময় সালমান রহমান এখান থেকে প্রচুর টাকা নিয়ে নেন। তাকে যখন ধরা হয় তখন তিনি বলেন, আমি তো শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী খেলেছি, খেলে আমি যা পাওয়ার পেয়েছি। কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত যিনি করেছিলেন তাকে আমি চিনি। তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন আমিরুল ইসলাম চৌধুরী। তিনি রিপোর্টটা প্রথম তৈরি করেছিলেন। সেই রিপোর্টের কপিটা আমাকে দিয়েছিলেন এবং দেওয়ার পরে কিছুদিন পর এসে তিনি আমাকে জানিয়েছিলেন যে দেখো, আমি আর এই দেশে থাকতে পারছি না, এবং তিনি আফ্রিকায় চলে গেছিলেন। আড়ালে থেকে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ করতেন সালমান এফ রহমান। ফাঁকফোকর বের করে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। জনতা ব্যাংক থেকে প্রায় 22,000 কোটি টাকা ঋণ নেয় বেক্সিমকো গ্রুপ। ব্যাংকটির মূলধনের সিংহভাগই ঋণ নিয়ে এক প্রকার ফতুর করে দিয়েছেন এই ব্যক্তি। অগ্রণী ব্যাংক থেকে নেওয়া এক ঋণ নবায়ন করা হয় 17 বার। তার জন্য বারবার নিয়ম পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। টাকা পাচারেও ছিল সালমান এফ রহমানের নাম। তিনি আইন প্রণয়ন করেছেন যেটা তার ব্যক্তিগতভাবে তার অনুকূলে যায়, এবং সেইভাবে তার ছেলে খেলাপি ঋণ হওয়ার, আর আইন থাকলেও সেই আইন লঙ্ঘন করেছেন। আইন ছিল যে খেলাপি ঋণ থাকলে কেউ বোর্ডের ডিরেক্টর হতে পারবে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকও তাকে করতে বাধ্য হতো যদি এই পরিবর্তনটা না হতো। এই পরিবর্তনটা হওয়াতে সে না আটকে গেল। তার মানে এরকম খুঁজলে আরও অনেক পাওয়া যাবে যে তিনি তার ক্ষমতা ব্যবহার করে তার ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করেছে নিজের, আর অন্য মিত্রদের তো বটে। সর্বোচ্চ ক্ষমতার পাশে থেকে নিয়েছেন সুযোগ। আর্থিক খাতের ভঙ্গুরতার পেছনে সব কলকাঠি নেড়েছেন তিনি। ব্যবসায়ী সংগঠনগুলোতেও ঘনিষ্ঠ নেতৃত্ব বসিয়েছেন, যা প্রকৃত ব্যবসায়ীদের ক্ষুব্ধ করে তোলে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম জানান, বুধবার রাত থেকেই কাজ শুরু করেছে তদন্ত সংস্থা। গতকালই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের পিতা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করা হয়। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এছাড়া শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। ওনারা এই তদন্ত প্রক্রিয়া চালাবেন। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে, তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।
এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্টে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে। আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন, তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন। রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে পালিত হচ্ছে সপ্তাহব্যাপী এই কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল 10টার পর শাহবাগে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক জোটের কর্মীরা গান ও কবিতায় উজ্জীবিত করছেন শিক্ষার্থীদের। গণহত্যা ও নির্যাতনে অভিযোগে ফ্যাসিবাদ শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে নির্বাচনের আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। ফ্যাসিবাদীদের আগে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা এদেশে রাজনীতি করতে পারবে কিনা। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের রাজনৈতিক দ্বন্দ্বকেও ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক হিসেবে প্রকাশ করছে। গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মোদীর মাধ্যমে নির্বাচন করতে চায়। দেশকে বিতর্কিত করার জন্যই এগুলো করা হচ্ছে বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ। আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মুদিমুখী হয়েছে। অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। এই কারণে আমরা ওয়াজেদকে শুনতে পাই, আমরা দেখছি যে সজীব ওয়াজেদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। দর্শক, শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্ট উইক কর্মসূচি চলছে 3য় দিনের মতো। সেখানে রয়েছেন আমার সহকর্মী আকলাকুস সাফা। সরাসরি যাব তার কাছে। সাফা, 3য় দিনের মতো চলা এই কর্মসূচি ঘিরে কি বলছেন শিক্ষার্থীরা এবং তারা কি নতুন কোনো কার্যক্রমের ঘোষণা দিয়েছেন কিনা আজ? পরবর্তী কর্মসূচি এখনো ঘোষণা আসেনি, যেটি প্রেস রিলিজের মাধ্যমে একদমই দিনের শেষে জানিয়ে দেওয়া হবে। তবে এখন যে কর্মসূচিটি চলছে সেটি আপনি জানেন, সর্বাত্মক অবস্থান, অর্থাৎ শিক্ষার্থীরা যে যেখানে পারবেন তারা সেখানে সর্বাত্মক অবস্থান নেবেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং বিক্ষোভ প্রদর্শনের যে ভাষা সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচার করতে হবে গণহত্যার দায়ে। এবং তারা যেটি বলছেন যে এতগুলো মানুষকে, এতগুলো শিক্ষার্থীকে হত্যা করার পরও শেখ হাসিনা এখনও বিচারের আওতায় কেন আসেনি, এটি নিয়েই কিন্তু তাদের প্রশ্ন। এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে মামলাগুলো হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করতে হবে। যেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, এই 5টি যে আন্তর্জাতিক অপরাধ যেগুলো সারা বিশ্বের সব জায়গায় যেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, সেই অপরাধের বিচারের জন্য এরই মধ্যে বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি তারা করছেন। এবং একই সঙ্গে শেখ হাসিনার মন্ত্রিসভার যে সদস্যরা ছিলেন তাদেরও কিন্তু বিচার দাবি করা হচ্ছে এই যে সর্বাত্মক অবস্থান কর্মসূচি এখান থেকে। এবং এই কর্মসূচির পর যে বিক্ষোভ মিছিলের কথা ছিল সেই মিছিলের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বলছে, মানুষের চলাফেরায় যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, কোনো ধরনের বাধা বিপত্তি না হয়, সেই জন্য তারা মূল যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে তারা অবস্থান নেননি। যেমন এখন জাদুঘরের সামনে অবস্থান রয়েছে এবং সব শিক্ষার্থীদেরকেই তারা আহ্বান জানিয়েছেন তারা যেন এমন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন যেই জায়গায় মানুষের চলাফেরায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। ধন্যবাদ আপনাকে। 15ই আগস্টের প্রথম প্রহর থেকেই ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবনের দুপাশের সড়ক কাঁটাতার বেষ্টিত। বৃহস্পতিবার সকাল থেকেই ধানমন্ডি 32 সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও জনতা। শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ যাতে নাশকতা চালাতে না পারে সে বিষয়টি মাথায় রেখেই তাদের এই কর্মসূচি। এমন অবস্থানের কারণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই দুর্ভোগে না পড়ে সে ব্যাপারেও সতর্ক তারা। অবশ্য বুধবার সন্ধ্যা থেকেই ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। শোক দিবস উপলক্ষে সেখানে অনেকেই কর্মসূচি পালন করতে চাইলেও তা সম্ভব হয়নি। সারা রাত সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কও। 15 আগস্টকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এজন্য আপামার জনসাধারণ এটা গ্রহণ করেনি। তাই এই ধানমন্ডির 32 সহ যেসব জায়গা আছে সেই জায়গা আমরা
প্রটোকল দেওয়ার চেষ্টা করতেছে। এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা আমরা এই মাঠে অবস্থান করছি। ভাইয়ের রক্ত শুকানোর আগে আমরা এরকম শোক পালন করতে চাই না। আমরা যদি শোক পালন করতেই চাই তাহলে আমরা আমাদের ভাইয়ের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, যে সমস্ত বোনেরা শহীদ হয়েছে, তাদের রক্তের এবং তাদের শোকের আমরা শোকাহত হতে চাই। এই অর্জন ম্লান করে দেবার জন্য তারা একটা ষড়যন্ত্র করেছিল। ছাত্র জনতার অবস্থান পরিষ্কার। ছাত্র জনতা এই কারণেই এখানে অবস্থান করেছে যাতে করে দেশের অর্জিত স্বাধীনতা ম্লান না হয়ে যায়। নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। সদর উপজেলা ছাড়াও জেলা ও আশপাশের জেলার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরিবর্তিত পরিস্থিতির কারণে এবছর কর্মসূচি সীমিত পরিসরে পালিত হচ্ছে। সকালেই খুলনার দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে শোক মিছিল বের করা হয়। মিছিলটি আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। সবশেষে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ একই সমান্তরালে তিনটি শব্দের একটি দেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু কোনো দলের না, বঙ্গবন্ধু হচ্ছে এই দেশের। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। সকল মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত বঙ্গবন্ধুর প্রশ্নে আপোষহীন থাকা। সকালে চাঁপাইনবাবগঞ্জে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছে পৌর স্বেচ্ছাসেবক লীগ। জেলা আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় মোনাজাত করা হয়। আওয়ামী লীগ বা অন্য কোনো সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন না। শোকাবহ 15ই আগস্ট 75-এর এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। আওয়ামী লীগ সরকারের গত 3 মেয়াদে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও এবার বাতিল করা হয়েছে সেটি। 15 আগস্ট 1975 সদ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। 15 আগস্ট ভোররাতে কিছু সংখ্যক বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করেই থামেনি ঘাতকরা। তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। নির্মম ওই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধ সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি এবং আব্দুল নাইম খান রিন্টু ও কর্নেল জামেল সহ পরিবারের 16 জন সদস্য ও ঘনিষ্ঠজন। সেদিন বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করছিলেন। বঙ্গবন্ধু তো জাতীয় নেতা এবং তার নেতৃত্বেই আমরা স্বাধীনতা লাভ করি। সুতরাং স্বাধীনতার নেতাকে যদি হত্যা করা হয় সেটা জাতির অপূরণীয় ক্ষতি, দেশের ক্ষতি এবং জনগণের ক্ষতি। এই ক্ষতি পুষিয়ে কিভাবে পোষানো যাবে সেটি তাকে তো আর ফিরে পাবো না। তার নীতি আদর্শ যদি আমরা ধারণ করি আর সেটি হচ্ছে তাহলে আমরা বলতে পারবো যে আমরা মানে এক ধরনের তার ঋণ স্বীকার করলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে চলতি মাসের 5 তারিখ পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর যাত্রা শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। আওয়ামী লীগ সরকারের গত 3 মেয়াদে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও এবার বাতিল করা হয়েছে সেটি। তবে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় আলাদা বিবৃতি ও বক্তব্যে দিবসটি যথাযথভাবে পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে গণহত্যার চালানোর দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
সকাল 11টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। ছাত্রদলের এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা যোগ দেন। অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত শেষ করে আওয়ামী সরকারের আমলে সংঘটিত সকল হত্যার বিচার চান তারা। বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে রাজপথে থাকবে ছাত্রদল। সার্বিকভাবে সব খুনের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐতিহাসিক শহীদ মিনারে আজকে খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। গণহত্যাকারীর জন্য তো অবশ্যই ফাঁসি অনিবার্য হওয়া উচিত, সেই কারণে আমরা ফাঁসি চাই। প্রায় 1200-র উপরে নেতাকর্মীকে এবং বিভিন্ন এদেশের ছাত্র সমাজকে তিনি হত্যা করেছেন। আমরা মূলত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতেই আজকে এখানে উপস্থিত হয়েছি। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের দল। আগামী সপ্তাহেই কারিগরি টিম বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েল লুইস। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে জাতিসংঘকে যুক্ত করতে চেয়েছিল। সেই প্রস্তাবে জাতিসংঘ রাজি হয়নি। এবার নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। কাজেই নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত হবে বলে আশাবাদী গোয়েন লুইস। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয়। আমরা প্রত্যাশা করছি এই তদন্ত নির্মোহ ও নিরপেক্ষভাবেই করতে পারব। এজন্য নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের তদন্ত দল। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিস্তারিত জানবো আমার সহকর্মী মাহফুজ বিশুর কাছ থেকে, তিনি রয়েছেন সেখানে। বিশু, গোয়েন লুইস গণমাধ্যমকে কি বললেন এবং কোন কোন দেশের প্রতিনিধি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন সে বিষয়ে কি জানতে পারলেন? গোয়েন লুইসের বক্তব্যের যেটি মূল কথা সেটি হচ্ছে যে এই জুলাই এবং আগস্টে যে ধরনের হত্যাকাণ্ড এবং যত মানুষ এই শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ বা অন্য যে কোনো পক্ষের গুলিতে যারা হতাহত হয়েছেন, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেটির একটি পূর্ণাঙ্গ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতিসংঘ করবে এবং সেটি জাতিসংঘ স্বাধীনভাবে জাতিসংঘের অর্থায়নেই করতে চায়। গোয়েন লুইস স্পষ্ট করেছেন যে বিগত শেখ হাসিনা সরকারের সময় জাতিসংঘকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে যে তদন্ত কমিশন হয়েছিল সেটিকে সহায়তা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছিল, সেটিতে জাতিসংঘ সাড়া দেয়নি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের পক্ষ থেকে তাদেরকে যে আহ্বানটি জানানো হয়েছে সেটিতে তারা সাড়া দিচ্ছে। কারণ হচ্ছে সেখানে বাংলাদেশের সরকারের বা অন্য কোনো পক্ষের কোনো হস্তক্ষেপ থাকবে না। ফলে জাতিসংঘের সেই প্রতিনিধি দলটির প্রথম যে অংশ কারিগরি টিম, তারা গোয়েন লুইস স্পষ্ট করেছেন তারা ফ্লাইট শিডিউলও চূড়ান্ত করেছেন, যদিও তিনি তারিখটি বলেননি, কিন্তু আগামী সপ্তাহে তারা ঢাকায় আসবেন এবং ঢাকায় আসার পরে সরকারের এবং বাংলাদেশের প্রশাসনের সঙ্গে বসে তারা তাদের করণীয় কর্মপরিকল্পনা সেটি চূড়ান্ত করবেন এবং সেই সুপারিশের আলোকেই সরকার ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বুধবার স্থানীয় সরকার বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য দায়িত্ব পালন করতে পারবেন না, এমনটাই উল্লেখ করেন পদত্যাগপত্রে। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই খোঁজ ছিল না তার। এরপর একদিনও যাননি নিজের দপ্তরে। তাকসিম দেশে নাকি বিদেশে রয়েছেন সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। ধারণা করা হচ্ছে ক্ষমতার পট পরিবর্তনের কারণে শেখ হাসিনা সরকারের আস্থাভাজন তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন। ওয়াসার পদত্যাগী এমডির গ্রেফতারের দাবিতে বিক্ষোভও করেছেন কর্মকর্তা কর্মচারীরা।
শিক্ষার্থী ও জনসাধারণকে গুলি করে হত্যাকারী সকলকেই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাকটিলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিলকুড়ি গ্রামে আন্দোলনে নিহত সাজিদের জানাজায় অংশ নেন তিনি। পরে সাজিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নাহিদ। এ সময় তিনি বলেন, দেশের জন্য জীবন দিয়েছে সাজিদ, তার আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিনও ভুলবে না। গত 4 আগস্ট ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইকরামুল হক সাজিদ। 14 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ কোনোদিনই ভুলবে না। খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে, এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনব। একদিন আন্দোলনে নেমেই প্রাণ গেছে 8ম শ্রেণীর ছাত্র মুন্নার, আর বিজয় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির 2 শিক্ষার্থী। ছাত্র সন্তান বা বন্ধু হারিয়ে দিশেহারা শিক্ষক, অভিভাবক আর সহপাঠীরা। 4 আগস্ট একদিনেই প্রাণ যায় 111 জনের। আন্দোলনে নিহত আরও 3 জনের খোঁজ নিয়েছেন আখলাকুস সাফা। চারদিক আন্দোলনে উত্তাল, তার উপর চলছে সংঘর্ষ, গোলাগুলি। শিশু মনটা আর ঘরে থাকতে পারেনি। 4 আগস্ট কোচিংয়ের কথা বলে বেরিয়ে পড়ে মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র আব্দুল মোতালেব মুন্না। পড়ে গিয়েছিল সংঘর্ষের একেবারে সামনে, বুকটা তার ঝাঁঝরা হয়ে যায় গুলিতে। অগরত তো চিনি না ওরা কারা, কিন্তু ওরা গুলি ধরা আমার পুত্র এই জায়গার মধ্যে 7-8টা গুলি দিয়া ফিক্কা মারছে বড় ভাইয়ের কাছে, এমনি করে ফিক্কা মারা করে যা লইয়া যায়। আমার কলচা মানায় স্যার, আমার কলচা মানায় না, আমি নিজে দেখছি। আমি এখন আমার পুত্রের রাষ্ট্রমর্যাদাও চাই, হত্যাকারীকে বিচার চাই। ঘন্টার পর ঘন্টা খোঁজ না পেয়ে ততক্ষণে দিশেহারা মা বাবা। একটা ফোন পান মুন্নার স্কুলের সহকারী শিক্ষক রফিক আহমেদ। আমি দেখে ওই মুহূর্তে আসলে আমার ভাষা জ্ঞান হারিয়ে ফেলছি, যে কোমলমতি একজন শিক্ষার্থী এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, এটা আমি ভাবতেও পারিনি। শনাক্তের পরও মরদেহটা পেতে এদিক ওদিক ছুটে বেরিয়েছেন মুন্নার বাবা। 5 আগস্ট সকাল পর্যন্ত লাশটা ছিল শহীদ মিনারের সামনে। ছেলের ডেড বডি ওই কোলে নিয়ে রিস্কে উঠছে, শহীদ মিনার থেকে নাইমা ডাইনে মোটর দিছে। এমত অবস্থায় আবার পুলিশ সরাসরি সামনে থেকে ফায়ার করা শুরু করছে। এরপরে আমরা আর মেডিকেলের দিকে আর যাইনি। ওর কাছে আমার ছেলের ডেড বডি ছিল, আর একটা ছাত্র ছিল ওর সাথে। ওরা দুজনে আমার ছেলের ডেড বডি বাসায় নিয়ে আসছে। মুন্নার স্মরণে তার স্কুলে প্রাণ খুলে দোয়া স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী আর অভিভাবকদের। তারা চান মুন্নার শহীদের মর্যাদা। আমি যখন লাশটা দেখেছি তখন গোসল করা অবস্থায় ছিল, তার আমি এখানে লাল দাগ দেখেছি, এখানে দেখেছি, এখানে দেখেছি, মানে 2-3টা গুলি আমি নিজেও দেখেছি। 5 আগস্ট বিজয় মিছিলে গিয়েছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির সিএসসি 2য় বর্ষের ছাত্র তাহমিদ আবদুল্লাহ। মিরপুর থানার সামনে যেতেই একটি গুলি তার ফুসফুস ভেদ করে যায়। আমরা র্যালি করি হচ্ছিল এক গ্রুপ 10 নাম্বার দিয়ে, আরেক গ্রুপ করে 2 নাম্বার দিয়ে। তাহমিদ হচ্ছিল 10 নাম্বার দিয়ে না, যে 2 নাম্বার দিয়ে গিয়েছিল, যেহেতু ওর বাসার কাছে ছিল। যখন ছাত্ররা বিজয় মিছিল নিয়ে যাচ্ছিল তখন পুলিশরা ধাওয়া একটা গুলি ছোড়ে, তো সেটা হচ্ছিল বুকে যেয়ে লাগে। একই বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের সুজন মাহমুদ। মিছিলে যখন গুলি চলছে সে দৌড়ায়নি। বিজয় মিছিল শেষে ফেরার পথে মিরপুর 2 নম্বরে পেছন থেকে একটি গুলি লাগে তার মাথায়। গুলি করার পরে সবথেকে যেটা আমাদের কষ্ট লাগছে সেটা হলো ওকে 3টা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে কোনো ট্রিটমেন্ট দেয় নাই। আজমতুল্লাহ তো কোনো ট্রিটমেন্টই দেয় নাই। পরে ওর ফ্রেন্ডরা ওকে আলোকে নিয়ে গেছে, সেখান থেকে জাস্ট একটা ব্যান্ডেজ করে বলছে সোরা দিতে ফরওয়ার্ড করে দিছে। রিক্সায় করে যাওয়ার সময় রাস্তাতেই মারা গেছে। 17, 18, 19 জুলাইয়ের পর মিরপুর এলাকায় সবচেয়ে বেশি গুলি চলে 4 আগস্ট। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।